সো হাই গাইস, আজকে যার ঘটনা বলবো তার নাম হলো দীপ্তি। তো দীপ্তি ছিল সেদিনকে জন্মদিন বাড়ি, জন্মদিন পার্টিতে সে যাওয়ার জন্য তার কারটা নিয়ে বেরোলো। তো রাস্তায় যেতে যেতে তার সাথে এমন কিছু ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল, যেই কারণে দীপ্তি নিজেই কদিন বাদে আত্মহত্যা করে নিল। তো ঘটনাটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে, শুনতে হবে, তাহলেই তো বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল 2016 সালে। দীপ্তির বাড়ি থেকে অফিসের দূরত্ব, মানে যেই অফিসে দীপ্তি জব করত সেই অফিসের দূরত্বটা ছিল অনেকটা, বাড়ি থেকে অফিসের যে দূরত্বটা সেটা ছিল অনেকটা, যেই কারণে অফিসের কাছাকাছি একটা রুম ভাড়া নিয়ে দীপ্তি থাকতে লাগলো। তো দীপ্তি যেই অফিসে জব করত সেই অফিসের একটি ছেলের সাথে ভালোবাসা হয়ে যায়। তো ছেলেটির নাম ছিল রাহুল। তো রাহুল আর দীপ্তির যখন অফিসের কাজকর্ম হয়ে গিয়ে ছুটি হয়ে যেত, তারপরে তারা যখন বাড়ি যেত, সেই বাড়ি যাবার পথেই তাদের সুন্দর সময়টা তারা কাটাতো। তো প্রাইভেট জব, সকালবেলা বেরিয়ে যেত, আবার তাদের বাড়ি ফিরতে ফিরতে একটু রাতই হয়ে যেত। তারপরে যে সময়টা কাটাতো 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে নিজেদের মধ্যে গল্প গুজব বা এদিক সেদিক একটু টুকটাক ঘুরতে যাওয়া, তো এইভাবেই তাদের সময়টা কাটাতে লাগলো। তো এরকমই একদিন রাহুলের ছিল জন্মদিন। রাহুল তো সকাল থেকে খুব আশায় বসে আছে যে দীপ্তি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, কিন্তু দীপ্তির মাথা থেকে একদমই বেরিয়ে গেছে যে রাহুলের আজ জন্মদিন, তাকে শুভেচ্ছা জানাতে হবে সকাল সকাল। রাহুল তো সেই আশায় বসে রয়েছে। তো রাহুল কি করেছে, তার জন্মদিনের দিন মানে 2 দিন আগে থেকে কিন্তু তার বন্ধু বান্ধবদের বলে রেখেছে, কিন্তু দীপ্তিকে বলেনি। রাহুল এই আশাতেই বসে রয়েছে যে দীপ্তি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। সন্ধ্যেবেলা তো সব বন্ধু বান্ধব চলে এসে, তো বন্ধু বান্ধবরা তখন রাহুলকে বলে যে রাহুল, তুই বরঞ্চ দীপ্তিকে ফোনটা করেই ফেল, দীপ্তির হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে যে তোর আজকে জন্মদিন। তখন রাহুল ভাবছে, না, কথাটা তোরা ঠিকই বলেছিস, তাহলে আমি বরঞ্চ ফোন করে দীপ্তিকে সমস্তটা জানিয়ে দিই। তো দীপ্তিকে তখন রাহুল ফোন করে বলে যে আজকে আমার জন্মদিন, তুমি আমাকে শুভেচ্ছা জানালে না। তো দীপ্তি এতটাই আফসোস করতে লাগলো, ইস, আমার মাথা থেকে বেরিয়ে গেল, আজকে তোমার জন্মদিন আমি উইশ করতে পারলাম না সকাল থেকে। তো তখন রাহুল বলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার বন্ধু বান্ধব সবাই তো চলে এসছে, তুমিও তাহলে চলে আসো। তো দীপ্তি তখন বলছে, জাস্ট আমাকে 1 ঘন্টা টাইম দাও, আমি রেডি সেডি হয়ে এক্ষুনি তোমার বাড়িতে চলে যাচ্ছি। তো দীপ্তি যেই রুমে ভাড়া থাকতো, মানে যেই আর কি ফ্ল্যাটটায় থাকতো দীপ্তি, সেই ফ্ল্যাট থেকে রাহুলের বাড়ির দূরত্বটা ছিল 7 কিলোমিটার। তো দীপ্তি তখন কথাটা বলা হয়ে গেলে তাড়াতাড়ি রেডি সেডি হয়ে তার যে কার ছিল ফ্ল্যাটের নিচে, সেই কারটাকে নিয়ে দীপ্তি তখন চলে যায় সোজা রাহুলের বাড়ির দিক। হঠাৎ করে কারটা নিয়ে বেরোতেই তার কিছুক্ষণ বাদেই চলে আসে ঝমঝম করে বৃষ্টি, সাথে প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো দীপ্তির খুব একটু ভয় হতে লাগলো, কারণ রাস্তাঘাট একদম ফাঁকা, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তার তো কেউ নেই। কোথাও একটা দীপ্তির তখন খুব ভয় কাজ করছে, মানে ভূতের ভয় এইসব না, কিন্তু দীপ্তির মনে হচ্ছে রাস্তাঘাট তো ফাঁকা, কত রকমের বদমাইশ লোকজন থাকে, যদি কিছু একটা হয়ে যায়। তো আবার এটাও ভাবছে যে রাহুলের বন্ধুকে ফোন করব, আমাকে এসে বরঞ্চ নিয়ে যাবে। আবার ভাবে যে না, এমনিই জন্মদিনে রাহুলকে আমি উইশ করতে পারিনি, তার মধ্যে ওর বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে আসবো, থাকবে, আমি বরঞ্চ আস্তে আস্তে কারটাকে চালিয়ে চলে যাই। তো দীপ্তি যখন গাড়িটাকে চালিয়ে আস্তে আস্তে যেতে লাগলো এইসব চিন্তাভাবনা করতে করতে, সেই সময় দেখতে পেল যে দূর থেকে একজন বয়স্ক বৃদ্ধা মানুষ আস্তে আস্তে করে লাঠিটাকে নিয়ে আসছে। তো দীপ্তি ভাবছে এত বৃষ্টির মধ্যে আমি একটা মেয়ে, আমারই ভয় লাগছে, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তায় আর জোরে জোরে বৃষ্টি পড়ছে, এর মধ্যে সেই আঙ্কেলটা কিভাবে আসছে, আঙ্কেলটাকে বরঞ্চ আমি গাড়িতে তুলে নিই, দীপ্তি আর কি এটাই ভাবছে। তো উনি তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, তখন দীপ্তি আরেকটুখানি গাড়িটা এগিয়ে নিয়ে গিয়ে বলল যে আঙ্কেল, তুমি আমার গাড়িতে উঠে আসো, তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। এই কথাটা বলছে গাড়ির ভেতর দিয়ে দীপ্তি। তো সেই বয়স্ক মানুষটা না দীপ্তির কথাটা শুনতে পেল না। দীপ্তি তখন ভাবলো হয়তো আমার কথাটা শুনতে পাচ্ছে না, বয়স্ক মানুষ তো হয়তো কানে কম শোনে। দীপ্তি তখন কি করলো, গাড়িটাকে দাঁড় করিয়ে ছাতা নিয়ে বেরোলো। ছাতা নিয়ে বেরিয়ে তখন ওই বয়স্ক বৃদ্ধাকে বলছে যে আঙ্কেল, তুমি কোথায় যাবে বলো এত বৃষ্টির মধ্যে, আমার ভয় করছে আর তোমার ভয় করছে না, চলো তুমি আমার গাড়িতে বসো, তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। তখন সেই বয়স্ক বৃদ্ধা যেই মাথাটা তুলে দীপ্তিকে বলে যে আমি অনেক দিন শ্মশানে যাই না,
আমি কবে থেকে ঘুরে বেড়াচ্ছি শ্মশানে যাব বলে, তুই আমাকে তোর কার করে শ্মশানে নিয়ে যাবি? ব্যাস, দীপ্তিকে যখনই এটা বলছে দীপ্তির গাটা না গুলিয়ে ওঠে। কারণ সেই বয়স্ক বুড়ো মানুষটা যখনই এই কথাগুলো মুখটা তুলে বলে, মুখটা এতটাই বীভৎস দেখতে, আর সেই মুখটার কাছ থেকে এতটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে, আর মানে খুব ভয়ানক টাইপের দেখতে। দীপ্তি তখন সেই বুড়ো মানুষটার মুখের দিক তাকিয়ে এত জোরে সে পাশে গিয়ে বমি করে দিল। আর বুড়ো মানুষটা তো এই কথাটা বলে কিন্তু সে আস্তে 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 এগোতে লাগছে। তখন দীপ্তি কারের পাশে মানে পেটে যা যা ছিল সমস্ত বাইরে বের করে দিল মুখ দিয়ে, সঙ্গে সঙ্গে কারের মধ্যে বসে কারটাকে নিয়ে জোরে চালিয়ে তারপরে শেষ পর্যন্ত রাহুলের বাড়িতে পৌঁছলো। তো সেখানে গিয়ে প্রচণ্ডভাবে হাঁপাতে লাগলো। তো ভাবছে আমি আমার কথাগুলো সবাইকে জানাবো, মানে রাহুলকে জানাবে বা রাহুলের বাড়ির লোক বা বন্ধুবান্ধব যে যারা রয়েছে তাদেরকে কি কথাগুলো বলবে? আবার ভাবছে না, বলার দরকার নেই, এমনিতেই রাহুলকে সকাল থেকে আমি শুভেচ্ছা জানাতে পারিনি, তার মধ্যে আমার এই কথাগুলো যদি রাস্তায় আস্তে আস্তে যা যা হয়েছে এই কথাগুলো যদি আমি এখন রাহুলকে বলি বা বন্ধুবান্ধবদের বলি, সবাই আমাকে পাগল ভাববে। তো যাই হোক, জন্মদিনটা তখন মানে রাহুলের বাড়ি পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গেছিলো, 12টা আর কি পার হয়ে গেছে। তো যাই হোক, এই কথাগুলো ভাবতে ভাবতে দীপ্তি আর কাউকে বিষয়টা জানালো না। তো কিছু কিছু বন্ধু বান্ধব রাহুলের বাড়ি থেকে গেল, দীপ্তি আর থাকলো না। দীপ্তি ভাবলো না, আমি আমার রুমেই ফিরে যাই, মানে আমি আমার ফ্ল্যাটেই ফিরে যাই। তখন যাই হোক, দীপ্তি আবার কারটা করে মানে গাড়িটাকে নিয়ে অনেক মনে সাহস নিয়ে সে তার ফ্ল্যাটে এসে পৌঁছলো। তো ফ্ল্যাটের দরজা খুলতেই দীপ্তির মনে হলো যে তার রুমের ভেতরে সেই যে বুড়ো মানুষটাকে দেখেছিল রাস্তায়, সেই বুড়ো মানুষটা বসে বসে কাশছে আর মুখ দিয়ে রক্ত বার করছে, এবং সেই রক্তগুলো বিছনার চারিদিকে পড়ে রয়েছে। এটাই দীপ্তির মনে হচ্ছে। তো দীপ্তি তখন কি করলো, সঙ্গে সঙ্গে তার দরজাটার পেছনে ছোট্ট একটা মন্দির রয়েছে, মানে ঠাকুরের সিংহাসন রয়েছে, সেই সিংহাসন থেকে জল নিয়ে, গঙ্গার জল নিয়ে সে কী করলো, সঙ্গে সঙ্গে ছিটকে দিল সেই বুড়ো মানুষটার ওপরে, আর তখনই উধাও হয়ে গেল। তো দীপ্তির মনে একটা ভয় তো রয়েছে, তার মধ্যে ঘরে এসে আবার সেই বুড়ো মানুষটাকে দেখতে পেয়েছে, আর ভয়টা আরও বেশি জাঁকিয়ে বসেছে। আর দীপ্তি থেকে থেকে শুনতে পাচ্ছে সেই বুড়ো মানুষটা বলছে যে অনেক দিন আমি শ্মশানে যাইনি, তুই আমাকে শ্মশানে নিয়ে যাবি তো, এরম খালি কথাটা থেকে থেকে বলছে। তো তারপরের দিন সকাল হলো, সকালবেলা মানে তারপরের দিন অফিস আর কি ছুটি। তো সকালবেলা হঠাৎ করে দীপ্তির ফোন আসলো মিতালি বলে একটি বন্ধুর, মানে দীপ্তির বন্ধুর নাম হচ্ছে মিতালি। মিতালি তখন ফোন করে বলছে, দীপ্তি আজকে তো অফিস ছুটি আছে, সারাটা দিন তোর রুমে আমরা খুব মানে হই হই করবো, মজা করব, খাবো দাবো, আড্ডা দেবো। তো তখন দীপ্তি বলছে ঠিক আছে মিতালি, তুই তাড়াতাড়ি চলে আয়। তো মিতালি তো চলে আসে। তো মিতালি ঘরে ঢোকা মাত্রই দেখতে পেল বিছানার চাদরে রক্ত লেগে রয়েছে, ছোপ ছোপ করে রক্ত লেগে রয়েছে। তো দীপ্তিকে তখন বলছে মিতালি, তোর কি কিছু হয়েছিল কালকে, এরকমভাবে রক্ত লেগে রয়েছে বিছানার চাদরগুলোতে? তো দীপ্তি তখন মানে মনের মধ্যে তো একটা ভয় রয়েছেই, তবুও সেই সময় মানে মিতালি কথাটা বলার সাথে সাথেই দীপ্তি এত জোরে জোরে কাঁদতে লাগলো, আর কালকে রাতের সমস্ত ঘটনা মিতালিকে বলল। মিতালি তখন বলছে যে দীপ্তি কিছু চিন্তা করিস না, চল জয় মাতাজির মন্দিরটা রয়েছে এই আমাদের বাড়ির ঠিক পেছনের যে গলিটা রয়েছে, সেই গলির ভেতর দিয়ে আরেকটু এগিয়ে যেতে হবে, তো সেই মাতাজির মন্দিরে তোকে আমি নিয়ে যাব, সমস্ত দেখবি ঠিক হয়ে যাবে। মিতালি তখন এই কথাগুলো বলে সারাটা দিন ওই কোনো রকমভাবে একটু আনন্দ মস্তি মজা করলো, মানে খুব যে মাইন্ড ফ্রেশ করে দীপ্তি মিতালির সাথে সময়টাকে স্পেন্ড করবে সেটা কিন্তু হলো না, কোনো রকমে সেই দিনটা কাটালো। আর মিতালি তখন রাত হয়ে গেছে, ওকে তো বাড়ি ফিরতেই হবে, বাড়ির লোকও তো চিন্তা করছে মিতালির। তো মিতালি তখন কি করলো, বাড়ি চলে গেল। কিন্তু সেই রাতটা দীপ্তির যে কিভাবে কাটলো একমাত্র দীপ্তি জানে। তার ভয়টা এতটাই মনের ভেতরে ঢুকে রয়েছে, সেই ভয় থেকে আর বেরোতেই পারছে না। পরের দিন সকাল হলো, কিন্তু সকাল হয়েছে তো কি হয়েছে, সেই ভয়টা এখনও যেন দীপ্তির মধ্যে কাজ করতে লাগলো। থেকে থেকে সেই বুড়ো মানুষটা দীপ্তিকে দেখা দেয় আর বলে, আমাকে নিয়ে শ্মশানে যাবি তো?
সো বন্ধুরা, এই যে স্মার্টফোন হওয়ার পর থেকে আমরা কিন্তু অনেকে ব্লগিং শ্যুট করে তারপরে ছাড়ি, তো দর্শক বন্ধুরা দেখে। কিন্তু প্রত্যেক দিনের এই জীবন কাহিনী একটা সময় কিন্তু আমরা অনেকে ডায়েরির পাতাতে লিখে রাখতাম। এমনকি আমি নিজেও আগে আমার প্রত্যেক দিনের জীবন কাহিনী ডায়েরির পাতায় লিখে রাখতাম। তো দীপ্তিও সেই সময় কি করতো, ডায়েরির মধ্যে তার প্রত্যেক দিনের জীবন কাহিনী লিখে রাখতো। তো তার সাথে কি কি হচ্ছে না হচ্ছে, তো সমস্ত বিষয়গুলো কিন্তু ডায়েরির মধ্যে লিখে রাখতো। তো এরকম হয়েছে যে দীপ্তি এই সব বিষয়গুলো, মানে তার সাথে যা যা ঘটনা ঘটতে লাগলো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত, সে কিন্তু তার বাড়ির লোককে জানাতো না। একটা সময় দীপ্তির মাথায় ঘোরে যে না, আমাকে তার মানে যেতেই হবে, আমাকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, এরম একটা ভয়ানক চিন্তাভাবনা দীপ্তির মাথায় ঘুরতে লাগে। একটা সময় দীপ্তি কী করে, নিজে নিজেই আত্মহত্যা করে ঘরের মধ্যে সিলিং পাকাতে। তো তার জীবনটা তো শেষ হয়ে গেল। আশেপাশে সবাই জানাজানি হয়ে গেলে দীপ্তির বাড়ির লোককে খবর দেয় সেই ফ্ল্যাটের বাদবাকি মানুষরা। বাড়ির লোক এসে ভাবতেই পারেনি দীপ্তি এরকম একটা কাজ করে ফেলবে। সেই সময় দীপ্তির রুম থেকে ডায়েরিটা পায় তার ভাই, মানে দীপ্তির ভাই। ডায়েরিটা পড়ে সমস্ত বিষয়টা দীপ্তির ভাই বুঝতে পারে এবং আদার্স বাড়ির পরিবারের যারা যারা আর কি মেম্বার ছিল তাদেরকে জানায়। তো এই হলো আজকের ঘটনা। তো বন্ধুরা, এই ঘটনাটা তোমাদেরকে যে বলছি, কোথাও একটা আমার এখন মনে হচ্ছে সত্যি রাত বিরেতে যখন আমরা কোথাও এই যে কাজে কর্মে আমরা তো একা একা মেয়েরা তো রাস্তা দিয়ে ফিরি, তখন মনে হয় কারোর সাথে যেচে কথা না বলাই ভালো। তাতে মনে হয় জীবনটা হয়তো বেঁচে যাবে। দীপ্তির সাথে যেটা হলো, তো এই ঘটনাটা শুনে তো সেটাই মনে হয়। সো আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি কোনো ভৌতিক ঘটনা জানা থাকে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজের মাধ্যমে পাঠাতেই পারো। সো টাটা।